বাংলাদেশে এই মুহূর্তে আবার কিছুটা চাপানোতর শুরু হয়েছে, কারণ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির রাশ এখন পুরোটাই কিন্তু তারেকের হাতে। আমরা সবাই জানি যে তারেক এবার বাংলাদেশে ফিরেছেন এবং তারপরেই বেগম খালেদা জিয়ার মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ যদি ভোটে যায় ফেব্রুয়ারির 12 তারিখ ভোটের একটা দিন নির্দিষ্ট করা হয়েছে, তাহলে তারেকই কি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? আর এই মুহূর্তে দাঁড়িয়ে তার সঙ্গে জামাতের সম্পর্কই বাকি। তারেক হবে জামাত কন্ট্রোলে ভারতের সিক্রেট তাস। তারেকের বাংলাদেশে ফেরার পেছনে আসলে কার মাথা, কার বুদ্ধি কাজ করেছে? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ব্লগার এবং সমালোচক শেখ ফরিদ। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেকই কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী বাংলাদেশের? আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে, এটার উত্তর খুবই সহজ। যদি সত্যি সত্যি আমরা এখনো সংশয় আছি নির্বাচন আদৌ 12 তারিখ হবে কিনা, যদি এই মুহূর্তে নির্বাচন হয়ে যায় তাহলে ধরে নেওয়া যায় তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এটা সাধারণ হিসাব, এটা বাংলাদেশের যারা রাজনীতি বোঝে তারা জানে। যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, যদি আওয়ামী লীগের লোকজন বা নৌকা মার্কা নির্বাচন করতে দেওয়া হতো, এমনকি আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র ইলেকশনও করতো, তাহলে তারেক রহমানের জন্য কঠিন হতো। সুতরাং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, নৌকা মার্কা নেই, সুতরাং তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন যদি 12 তারিখে নির্বাচন হয়ে থাকে বা হয়। ঠিক, কিন্তু এখানে যে প্রশ্নটা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ভারতীয় নাগরিক খালেদার ছেলে, আমরা কেন ভারতীয় নাগরিক বলছি বেগম খালেদা জিয়াকে? কারণ আমরা সবাই জানি যে তার জন্ম ভারতে এবং তার জন্মটা হয়েছিল নর্থ বেঙ্গলে। এই মুহূর্তে দাঁড়িয়ে জামাতের সঙ্গে তারেকের সম্পর্কের সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে? একই সঙ্গে বিএনপির সঙ্গেই বা জামাতের সম্পর্ক কি? এই মুহূর্তে বিএনপি জামাত যদিও তারা পরস্পরের সহকারী শক্তি, সেটা ভারত বিরোধিতায় হোক, পাকিস্তান প্রেমে হোক, বা বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধিতায় হোক, বা মুক্তিযুদ্ধের বিরোধিতায় হোক, আওয়ামী লীগের সাথে তাদের যে বিরোধটা ছিল সেইখানে বিএনপি এবং জামাত তারা সমান তালে এগিয়েছিল। কিন্তু যেহেতু এখন মাঠ খালি, আমরা সাধারণের ভাষায় যদি বলি, যেহেতু এখন মাঠ খালি, তারা দুইজনই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে চলে আসে। জামাত মনে করতেছে যে আওয়ামী লীগকে যেভাবে হটানো গিয়েছে, দেশ ছাড়া করা গিয়েছে, আওয়ামী লীগের যারা রাজনীতি করেন মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যেভাবে থামানো গিয়েছে, এইভাবে যদি বিএনপি তারেক রহমান না আসতো তাহলে তারা ধরেই নিয়েছিল যে তারা ক্ষমতায় চলে গিয়েছে বা চলে যাচ্ছে, এরকম তারা হাব ভাব বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছিল। কিন্তু তারেক রহমানের সাথে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। এমনকি আপনি খেয়াল করবেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসার কথা ঘোষণা দিল যে 25 তারিখে তিনি আসবেন, এরকম ঘোষণা দেওয়ার সাথে সাথেই জামাতের পক্ষ থেকে এবং জামাতের যে টিম, বি টিম, সি টিম, ডি টিম, নানা দল আছে, সেগুলোর নাম আমি নিচ্ছি না, তাদের পক্ষ থেকে সাংবাদিক যিনি মাহমুদুর রহমান, যিনি যাকে মনে করা হচ্ছে তিনি তুরস্কের নাগরিক এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট মনে করা হচ্ছে, সেই মাহমুদুর রহমান কিন্তু ঘোষণা দিয়েছিল এই জামাতের লোকজনদের পক্ষ নিয়ে যে 25 তারিখেই শেখ হাসিনাকে আপনাদের ভারত থেকে ফিরিয়ে আনতে দিতে হবে। মূলত সেটা তারেক রহমানকে থ্রেট করে তারা এটা করেছিল। সেখান থেকে শুরু হয়ে, তার আগে থেকেই শুরু হয়ে গেছে। মূলত দেখবেন যে তারেক রহমানকে বিএনপি কে গালিগালাজ করার জন্য তারা চরমনায়ের পীরকে হায়ার করেছিল এবং চরমনায়ের পীর যথারীতি তারা জামাতের একই সাথে প্রশংসা এবং একই সাথে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় বিভিন্ন বয়ান দিয়ে তারা মুখোমুখি অবস্থান নিয়ে নিয়েছে। এই সেই চরমনাই যারা এক সময় বলতো যে জামাত যেখানে আছে সেখানে ইসলাম থাকে না, আর হে আল্লাহ জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। আমরা দেখলাম তাদের সাথে এখন তারা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে তারা বিষেধাগার করছে। এখন বিএনপি এবং জামাত সরাসরি তারা মুখোমুখি অবস্থানে, যে কোনো সময় তাদের সাথে তাদের বর্তমান রাজনীতি যে কোনো সময় সাংঘর্ষিক রূপ নিতে পারে ক্ষমতার দ্বন্দ্বে। ঠিক, কিন্তু এই যে তারেক রহমানের দেশে ফেরা, আপনার কি মনে হয় যে এর পেছনে আসল মাথাটা কার? কারণ যখন তারেক দেশে ফিরবেন বলে ঠিক করেছিলেন, তখনও বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছিল তিনি ফিরছেন, আবার বলা হয়েছিল না তিনি ফিরছেন না। তারেক রহমানের নিজের করা পোস্ট যে তিনি ফিরতে চান, কিন্তু কোথাও গিয়ে যেন অন্য কারোর একটা বুদ্ধির উপর বা অন্য কারোর নির্দেশের জন্য তিনি অপেক্ষা করছিলেন। তাহলে তার দেশে ফেরাটাও কি অন্য কারোর উপর নির্ভর করছিল? কে এসে বা কারা তারা? কোনো সন্দেহ নেই, আপনি যে প্রশ্নটা তুলেছেন এটাই সত্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ, এমনকি যারা বিএনপির সমর্থক নেতাকর্মী, তারা স্পষ্ট বা সুস্পষ্ট ভাবে বলতে সাহসই পায়নি যে তারেক রহমান এত তারিখ আসতেছে। এমনকি আমরা যারা আলোচনা করি, সমালোচনা করি, বিশ্লেষণ করি, আমরাও ধরে নিয়েছিলাম তারেক রহমান দেশে আসতে পারবেন না।
সুতরাং এটা শুধু আমাদের না, অনেকেই মনে করেছিল তারেক রহমান আসবেন না। কোনো সন্দেহ নাই তাকে এক পক্ষ যেমন তাকে ঠেকিয়ে রেখেছিল। কেউ কেউ মনে করে যে মানে আমি নামগুলো সঙ্গত কারণেই বিভিন্ন দেশের নাম নেওয়া যাচ্ছে না। কারণ এগুলো প্রমাণিত নয় বলে বলতে পারতেছি না। কিন্তু কয়েকটা দেশের কথা বলা হয়েছে তারা বিরোধিতা করেছে। কেউ বলেছে জামাতের ভয়েই তারেক রহমান আসতেছে না। ইত্যাদি, ইত্যাদি রিউমার চলে এসেছিল। এমনকি বাংলাদেশের কেউ, কেউ তো মনে করতেছেন, এমনকি তারা পোস্ট দিয়েছেন আলোচনায় ইউটিউবে বা ফেসবুকে তারা এসে বলেছেন যে তারেক রহমানের ভবিষ্যৎ জামাতের সাথে যে দ্বন্দ্বে চলে যাচ্ছে, বেনজির ভুট্টোর মতো যিনি মুসলিম বিশ্বের মানে মুসলিম বিশ্ব তো বলতে কিছু না, মানে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্য থেকে যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন বেনজির ভুট্টোর পরিণতি হতে পারে তারেক রহমানের, এমন কথা বলেছে। আর আপনি যেটা বললেন যে তাকে কে, তাহলে যেহেতু তাকে কেউ বাধা দিয়েছে, অবশ্যই তারেক রহমান 17 মাস পরে যেহেতু এসেছেন, কোনো না কোনো দেশ, কোনো না কোনো শক্তি, কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো সংস্থা তাকে অবশ্যই আসতে সহযোগিতা করেছে, তাতে কোনো সন্দেহ নাই। তা না হলে তার তো আগস্ট মাসের 5 তারিখে আসার কথা ছিল হুম, বা 6 তারিখে আসার কথা ছিল। ডক্টর হুম, ইউনূস হুম, যিনি বাংলাদেশের নাগরিকই নন, তিনি চলে আসলেন এক সপ্তাহের মধ্যে। আর তারেক রহমান যিনি তার পিতা ছিলেন প্রেসিডেন্ট, তার পিতা ছিলেন জেনারেল, তার মা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি কেন এতদিন পরে আসলেন? অবশ্যই তিনি কারো না কারো পরামর্শে এসেছেন। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি যে শিরোনামটা দিয়েছেন যে ভারতীয় নাগরিকের পুত্র বা ছেলে, আম, খালেদা জিয়ার ছেলে হবু প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা একটা মজার বিষয়। কিন্তু আপনি দেখবেন তিনি এমন একটি দলের প্রধান, যে হুম। দলটি বিএনপি, যাদের প্রধান অস্ত্র হচ্ছে ভারত বিরোধিতা করা। তাদেরই নেত্রী কিন্তু ভারতের নাগরিক, এটা অনেকেই বিএনপিরা জানে না। অদ্ভুত ব্যাপার, গুগলে 1 সেকেন্ড সার্চ দিলে পাওয়া যায় তিনি জলপাইগুড়িতে জন্মিয়েছিলেন ব্রিটিশ ভারতে। এটা জি। অনেকে এটা, এমনকি এর সাথেও ছিলেন ভারতীয় নাগরিক। জি। হুম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে জামাত, যদি জামাতের সঙ্গে, তাহলে এখন বিএনপির সম্পর্কটা কি দাঁড়াবে? 2001 সালেও আমরা জামাতের সঙ্গে বিএনপির একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেটা আপনি আরো অনেক ভালো করে বলতে পারবেন যে জি, জামাতের জি, জি। সঙ্গে একটা গাঁটছড়া বিএনপির বরাবর রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বিএনপি আওয়ামী লীগের ভোটটাকেও নিজেদের পকেটে পুরতে চাইছে, প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছতে চাইছে, সেই কারণে এই যে ধর্মীয় মৌলবাদ যারা প্রচার করে জামাত, তাদের থেকে দূরত্ব বাড়িয়েছে। কিন্তু নির্বাচনে কি এটা থাকবে? জামাতের বিরুদ্ধে গেলে তারেক রহমানের উল্টে বেনজির ভুট্টোর মতো কোনো রকম কোনো পরিণতি হবে না তো? কারণ আপনি বেনজির ভুট্টোর কথা এই মুহূর্তে তুললেন, আমি তাই জি, আপনাকে প্রশ্নটা করছি। জি, আমরা এরকম সন্দেহ করি। অবশ্যই এখন এই মুহূর্তে বিএনপির সাথে জামাতের সাপে নেউলের সম্পর্ক, সোজা কথা। এটা তারা মানুক চায় না মানুক। কারণ জামাত যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা দখল করেছে, যেটা প্রগতিশীল রাজনীতির জন্য ঐতিহাসিক তার ভূমিকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা আরো বেশি প্রগ্রেসিভ, সেখানেও দেখবেন জামাত সমর্থিত যে ছাত্র সংগঠন তারা ক্ষমতা দখল করছে। তো এই যে যে বিরোধটা, এই বিরোধটা তাদের ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে এবং হতে থাকবে। আর অবশ্যই আমরা মনে করি যখন এটা প্রকটতর হয়ে যাবে, অবশ্যই জামাত হচ্ছে এমন একটা দল, তারা তাদের সুবিধার্থে, তাদের স্বার্থে তারা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো কিছুই তারা গুটিয়ে ফেলতে পারে। সেই হিসেবে তারেক রহমানের পরিণতি বেনজির ভুট্টোর মতো হতে পারে। কারণ জামাত যে কোনো মূল্যে, কারণ এই চান্স তারা জানে যে এইবার তারা তো অবশ্যই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের যারা সাধারণ মানুষ, অবশ্যই অধিকাংশ লোক বিশ্বাস করে, অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে জামাত কখনোই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না।